নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব প্রতিভা বসুর লেখা একখানি অত্যন্ত চমৎকার, টান টান আকর্ষণীয় প্রেমের গল্প। গল্পের নাম সত্যাসত্য। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প সত্যাসত্য। কোনো এক ছুটিতে ছোট বোনের কাছে বেড়াতে এসেছিল নন্দিতা। আজ ফিরে যাচ্ছে। অবশ্য একেবারে নির্জলা ছুটি কাটাতেই যে এসেছিল তা নয়। কোথাও বেড়ানো টেড়ানোর অভ্যেস তার বরাবরই কম ছিল। বছর কয়েক যাবত তো একেবারেই নেই। বরং কিছুকাল নিজেকে এত বেশি ঘরকুনো করে রেখেছিল যে মা বাপ পর্যন্ত অস্থির হয়ে উঠেছিলেন এই অভ্যেস দূর করাতে। নিজেরাই শেষে বেরিয়ে পড়তেন মেয়েকে নিয়ে। বন্দনা লিখেছিল তার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে। টুকুনের খুব কষ্ট হচ্ছে। দিদি যদি এই ছুটিতে কয়েকটা দিনের জন্য আসতে পারে, অত্যন্ত উপকার হয়। বোনের সেই চিঠি পেয়েই এই বেড়ানো। বোন ভগ্নিপতির চেয়ে তাদের 5 বছরের পুত্র টুকুনি নন্দিতার আসল আকর্ষণ। সেই টুকুনের যেখানে মায়ের অসুস্থতার জন্য অসুবিধা হচ্ছে, সেখানে আর নন্দিতা বসে থাকে কেমন করে? আজ সে চলে যাচ্ছে। ভগ্নিপতি তুলে দিতে এসেছেন স্টেশনে। টুকুনও এসেছে। টুকুনের মা আসেনি। তার কোলের বাচ্চাটির বয়স 8 মাস। প্রায়ই দাঁত ওঠার কারণে পেটের অসুখে ভুগছে আজকাল। খুশি মতন যখন তখন যেখানে সেখানে তাই যেতে পারে না বন্দনা। বলাই বাহুল্য, আজও সেই কারণেই সে আটকে পড়ে গিয়েছে। গাড়ি ছাড়ার সময় হয়ে গেল। রঞ্জন বলল, উঠে পড়ো এবার। নন্দিতা শেষবারের মতন টুকুনকে চুমু খেয়ে চলে এলো। খুব মন খারাপ করছিল। এই বাচ্চাটার প্রতি তার বিষম টান, বন্দনার চেয়েও বোধহয় বেশি। বলেও ছিল, তুই তো আজকাল ফুটকুনকে নিয়েই ব্যস্ত থাকিস সারাক্ষণ, দে না আমি ওকে কলকাতায় নিয়ে যাই। বেশ ইচ্ছের সঙ্গেই চেয়েছিল। বন্দনা হেসে হেসে বলেছিল, নাও না, নিলে তো বেঁচে যাই। দিনকে দিন যা পাজি হচ্ছে না, অসম্ভব। বন্দনারটা কথার কথা। স্টেশনে তুলে দিতে আরো একজন ভদ্রলোক এসেছিলেন রঞ্জনের সঙ্গে। তিনি ওখানকার ডাক্তার, ডক্টর M.K. মজুমদার, FRCS। বয়স 40-এর কাছাকাছি। মাথায় সামান্য টাক, চেহারা সম্ভ্রান্ত, হালে চালে কেতা দুরস্ত। নন্দিতা ট্রেনে উঠলে তিনি এসে খুব হাত ঝাঁকালেন। আশা করি আবার শিগগিরই দেখা হবে। নন্দিতা সহাস্যে বলল, কলকাতায় এলে আসবেন আমাদের বাড়িতে? নিশ্চয়ই নিশ্চয়ই। পাদানি থেকে লাফিয়ে নামলেন তিনি। হুইসেল বাজিয়ে গাড়ি ছেড়ে দিল। রঞ্জন খুব রুমাল নাড়ছিল, ভদ্রলোকও নাড়ছিলেন। হঠাৎ টুকুন মাসি বলে ভ্যাঁ করে কেঁদে দিল। গাড়ি চলে গেল প্ল্যাটফর্ম ছাড়িয়ে।
আসলে বন্দনা এই ডাক্তার ভদ্রলোকটির সঙ্গে আলাপ করাবার জন্যই পরামর্শ করে অসুখের ছুতো দিয়ে ডেকে এনেছিল নন্দিতাকে। বিবাহে অনিচ্ছুক দিদিকে বিবাহিত করার জন্য বন্দনা সব সময়ই ব্যস্ত, বিশেষত নিজের বিয়ের পরে আরও। এই ভদ্রলোকটির সঙ্গে আলাপ হয়েছে সম্প্রতি, এবং ইনিও অবিবাহিত শুনেই সে জন্ম নিয়ে উঠেছে। তখনই রঞ্জনকে বলেছে, এই দেখো, এর সঙ্গে দিদিকে কিন্তু বেশ মানায়। রঞ্জন বলেছে, মন্দ কি? মন্দ কি মানে? প্রায় চ্যালেঞ্জের সুর ফুটিয়ে জোর গলায় বন্দনা বলেছে, মন্দ কি আবার কি, বলো খুব ভালো। কিন্তু তোমার দিদি কি রাজি হবেন? হওয়াই উচিত। উচিত অনুচিতের প্রশ্ন তো উঠছে না, যে ঘটনাটা ঘটে গেছে জীবনে। বাজে। তৎক্ষণাৎ উড়িয়ে দিয়েছে বন্দনা। মনে রাখবে বলেই মনে রেখেছে, কিন্তু প্রতিশোধটা কার উপরে নিচ্ছে শুনি? নিজেকে ছাড়া আর কাকে শাস্তি দিচ্ছে? সেটা অবশ্য সত্য কথা, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। তবে কিন্তু তোমার দিদির মনোবলের প্রশংসা করতেই হয়। এই জেদ আমার খুব ভালো লাগে, ওর কথা আমি বুঝি। স্ত্রীর কথা ছাড়া আর সকলের কথাই তো তুমি খুব ভালো করে বোঝো। মুখ ভার করেছে বন্দনা, তারপরই গিয়ে চিঠি লিখতে বসেছে। কলকাতা থেকে দুর্গাপুর দূর তো কিছু নয়, চলে এসেছে নন্দিতা, এবং আসার সঙ্গে সঙ্গেই, মানে ট্রেন থেকে নেমেই সুস্থ সবল ভগ্নীকে স্টেশনে গাড়ি নিয়ে এসে অপেক্ষা করতে দেখেই বুঝতে পেরেছে অসুখের সংবাদটা ছলনা ছিল। তখনই কৃত্রিম কোপ দেখিয়ে ফিরে যাবার ট্রেন ধরার জন্য স্টেশনে বসে থাকতে চেয়েছিল। বন্দনা এসে গাড়িতে বসিয়ে দিয়েছে। এসে পৌঁছেছিল বিকেল বিকেল। সন্ধে হতেই টের পেল শুধুই বন্দনা তার দিদিকে নিয়ে আসেনি এখানে, উদ্দেশ্য আরো গভীর। সেই রাত্রিরেই ডাক্তার সাহেবটিকে ওরা ডিনারে আহ্বান জানিয়েছিল, এবং তিনি 7টা বাজতেই এসে হাজির হয়েছিলেন। এবং বন্দনা যে তার দিদির বিষয়ে অনেক আগে থেকেই একে অবহিত করে রেখেছে, মিনিট মাত্র আলাপেই সেটা বুঝে নিতে তিলমাত্র অসুবিধে হয়নি। তবে ভদ্রলোকটি সত্যি পছন্দের যোগ্য। কথাবার্তা সুন্দর, চালচলন চমৎকার, অতিশয় শান্ত এবং ভদ্র। দ্বিতীয় দিনেই তিনি জানিয়ে দিলেন নন্দিতাকে তার পছন্দ হয়েছে, এবং সেই সঙ্গে এটাও বললেন, আমার বয়স 38। আমি মনে মনে কিছুদিন যাবত এই বিবাহ করার বিষয়ে সিরিয়াসলি ভাবছিলাম, কাজেই আমার আপত্তি নেই। তবে কিনা বয়সের তফাৎটা বোধহয় কিছু বেশি হয়ে যাচ্ছে। তা হয়তো একটু যাচ্ছিল। নন্দিতা এই সবে 30 পূর্ণ করল। 8 বছরের ছোট কম ছোট নয় আজকালকার দিনে। তবে ভদ্রলোকটির স্বাস্থ্য এত সুন্দর যে সেটা কোনো প্রশ্ন বলেই ভাবল না কেউ। এই কেউ এর মধ্যে অবশ্যই নন্দিতা পড়ে না, কেননা সে বরাবরই এত নির্লিপ্ত ছিল যে তার মনের কথা ধরা সম্ভবই ছিল না। রঞ্জন বন্দনায় সারাদিন বলা বলি করত, সে ধৈর্য ধরে শুনত। নন্দিতাকে পছন্দ করা ভদ্রলোকের পক্ষে কিছু আশ্চর্যের বিষয় নয়, কেননা গুণ, যোগ্যতা, চেহারা কোনো দিক থেকেই কোনো বিষয় খাটো ছিল না। সে একটা স্পন্সর্ড কলেজে পড়ায়, ভালো পড়ায় বলে সুনাম আছে সেখানে। ছাত্রীরা ভালোবাসে। স্বভাবের দিক থেকেও অত্যন্ত শান্ত, বুদ্ধি তীক্ষ্ণ, একটু লেখার হাতও আছে। দেখতে খুব সুন্দরী না হলেও উল্লেখযোগ্য রকমের লাবণ্যের অধিকারী নিশ্চয়ই। 2 বোনের মধ্যে বয়সের ব্যবধান ঠিক 3 বছরের। বিবাহের আগে পর্যন্ত বন্দনা দিদির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, একনিষ্ঠ চেলা ছিল। এখন দিদির আগেই বিবাহ করে ভারী কি হয়ে সমান তো বটেই, অনেক বিষয়ে সেই দিদির ভূমিকায় অবতীর্ণ হয়ে
অনেক ভালো মন্দ পরামর্শ দেয়। অবশ্য সবই বিবাহের উপযোগিতা বিষয়ে। নন্দিতা হাসে। বোনের পাকা পাকা কথা শুনতে ভারী মজা লাগে তার। অবশ্য বন্দনার নিজের বিয়েটা খুব সফল হয়েছে। রঞ্জনের মতো যোগ্য এবং ভালো ছেলে কমই দেখা যায়। পত্নী প্রেমিকও বটে, ইঞ্জিনিয়ার, খুব উঁচু পোস্টে আছে এখানে। গাড়ি বাড়ি বয় বেয়ারা সব নিয়ে বন্দনা পরিপূর্ণভাবে সুখী। বাবা তাকে দেখে শুনে সম্বন্ধ করে বিয়ে দিয়েছেন। এই বিয়েতে তখন খুব আপত্তি করেছিল বন্দনা। নন্দিতাই তাকে বুঝিয়ে পটিয়ে রাজি করিয়েছে। নিজের নির্বাচনই যে অব্যর্থ হয় না তার প্রমাণ দূরে ছিল না, কাজেই সেটাও বোঝাতে পেরেছে। বিয়ের পরে চলে যাবার সময় দিদিকে জড়িয়ে ধরে বন্দনা খুব কেঁদেছিল। কৃতজ্ঞতায় বিগলিত হয়ে বলেছিল, দিদি, তুই আমাকে যত ভালোবাসিস আমিও তোকে ততই ভালোবাসি রে, কিন্তু আমি তোর মতন অত ভালো না। আমার ভালোবাসার মধ্যে কোনো ত্যাগ নেই। তোকে আমি ভেঙে দিয়েছি, তুই আমাকে জুড়ে দিলি। ভুরু কুঁচকে নন্দিতা বলেছিল, বোকামি করিস না তো। সম্বন্ধটা অবশ্য বাবা প্রথম নন্দিতার জন্যই এনেছিলেন। অনুরোধ উপরোধ অনশন কিছুই বাকি রাখেননি মেয়েকে রাজি করাবার জন্যে। মা বাবা দুজনেই যৌথভাবে এটা করেছিলেন। নন্দিতা অসহায়ভাবে মাথা নেড়েছে আর বলেছে, না না, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমার উপর তোমরা রাগ করো না, নির্দয় হয়েও না। আমার মন এখনো প্রস্তুত নয়, আরো কিছুদিন সময় আমার চাই। মা বলেছেন, এমন পাত্র কি সহজে আর পাবো? কেন, বন্দনা তো আছে। তোর বিয়ে না দিয়ে বন্দনাকে কেমন করে বিয়ে দেব? তুই যে বড় বোন। আর আমি যদি সারা জীবন বিয়ে না করি তাহলে কি বন্দনাও সারা জীবন অবিবাহিতই থাকবে? তারপর নিজেই উদ্যোগী হয়ে সমস্ত ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। ঘটিয়ে বোনকেও সুখী করেছে, নিজেও সুখী হয়েছে। মা বাবাও মাঝখানকার ব্যাপারটা ভুলতে পেরেছেন অনেকখানি। নন্দিতার বাবা নেহাতি একজন সাধাসিধে ভালো মানুষ। এজি বেঙ্গলে ভালো চাকরি করেন, স্ত্রীও সুশিক্ষিত। এই দুটি মেয়েকে নিয়ে জীবনটা বহুকাল পর্যন্ত অত্যন্ত শান্তিতেই কেটে যাচ্ছিল। নন্দিতা বন্দনা দুজনেই দেখতে ভালো, ছাত্রী ভালো। অসাধারণ না হলেও সাধারণও ঠিক বলা যায় না। নন্দিতার যেমন লেখার হাত আছে, বন্দনা তেমনই ছবি আঁকে। মেয়েদের নিয়ে মা বাবা মিলে 4টি মানুষের সংসার এত মসৃণ ভাবে চলেছিল যে মাঝে মাঝে নিজেদের সুখে নিজেরাই অবাক হয়ে যেতেন। যেহেতু এই বিশ্ব সংসারে কিছুই চিরস্থায়ী নয়, তাই একদিন এই সুখ মাটির বাসনের মতোই ভেঙে গেল। ঝড়টা সকলের উপরেই প্রথমে সমানভাবে বর্ষিত হয়েছিল। ধীরে ধীরে যখন প্রলেপ পড়ল, দেখা গেল নন্দিতাকে বড় বেশি জখম করে দিয়ে গেছে। একটা হাল ভাঙা পাল ছেঁড়া নৌকোর মতো নিস্তেজ নিরুত্তাপ হয়ে গেছে তার জীবন। যে ঠোঁটের বাঁকে স্বভাবতই একটি মিষ্টি হাসি অবিরত ফুটে থাকত, সেটি সম্পূর্ণভাবে মুছে গেছে। সেই মুখের দিকে তাকিয়ে বুক ফেটে যেত মা বাবার। বন্দনা বিব্রত অপ্রস্তুত ভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াত। দিদির জন্যে তার দুঃখ মা বাবার চাইতে তিলমাত্র কম ছিল না, এবং সেই কারণে নিজের বিয়েতে অত আপত্তি ছিল প্রথম দিকে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটাই অনেকখানি শান্তি ফিরিয়ে এনেছে পরিবারে। আর টুকুন জন্মাবার পরে তো নিশ্চয়ই। দিন তো আর বসে থাকে না,
দেখতে দেখতে সেই টুকুনের 5 বছর বয়স হয়ে গেল। ফুটকুন জন্মে গেল। বিয়ের 7 বছর পূর্ণ হয়ে গেল। তবু সে এতদিনে নন্দিতাকে বিবাহিত করতে পারল না। এটা ভেবে বন্দনার প্রায়ই অত্যন্ত খারাপ লাগে। তবে কি দিদি চিরকালই এইভাবেই থাকবে নাকি? এই একটা 3য় শ্রেণীর কলেজে পড়িয়েই জীবন যাবে? আগে তবু একটু লেখার অভ্যেস ছিল। খুশি রাখার জন্য বাবা নিজে খরচ পর্যন্ত করে একটা বইও ছাপিয়ে দিয়েছিলেন। তারপর আর কই। অবশ্য এই দুর্গাপুরে বসে বন্দনা ভাবনা ছাড়া আর কি করতে পারে? বাবা মারই উচিত এখন জোর করে দেখে শুনে পাত্রস্থ করা। তবে এমনিতে শান্ত হলে কি হবে? দিদির জেদও বড় প্রচন্ড। না তো না, হ্যাঁ তো হ্যাঁ। সুতরাং মা বাবাকেও ঠিক দোষ দেওয়া যায় না। এদিকে পছন্দসই মানুষ পাওয়াও দুষ্কর। নইলে বন্দনা তো আর কম চেষ্টা করে না, কম ভাবে না, কম সচেতন নয়। বন্ধু বান্ধব আত্মীয় পরিচিত কতজন তো কত দিকে ছড়িয়ে আছে। একটা মানুষের কথাও মনে করা যায় না দিদির সঙ্গে যাকে মানায়। এই ডাক্তার ভদ্রলোকটি প্রথম মানুষ যাকে একেবারে ঠিক খাপে খাপে ভাবা গেল। এবার দয়া করে দিদি সম্মতিটুকু জানালেই সুন্দরভাবে সব হয়ে যেতে পারে। ফিরে যাবার মুখে দিদিকে সে বলল এসব কথা। তারপর দিদির নিঃশব্দ মুখের দিকে তাকিয়ে কেমন যেন হতাশ লাগলো। তবু জোর দিল গলায়, শোন না, তাহলে ঠিক তো? কেমন? মৃদু স্বরে নন্দিতা বলল, চিঠি লিখে জানাবো তোকে। বলেই উঠে পড়ল গাড়িতে। কি শক্ত মেয়ে! বাপরে বাপ! মাঝে মাঝে রাগই হয় বন্দনার। না ভেবে পারে না দিদিকে সুখী করার জন্য তার কি এত দায় পড়েছে। তার কিসের মাথা ব্যথা? বিয়ে না করে দিদি যদি থাকতে পারে তাহলে তাই থাকুক না, বিয়ে দেবার দরকারই বাকি। কিন্তু কি যে দরকার সেই কথা তো সে জীবনে কাউকে বলতে পারবে না। আর দিদিকে যে সত্যি ভালোবাসে সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে? ছোট্ট ফার্স্ট ক্লাস কামরা। ট্রেনে দরজা থেকে গলিবে সেখানে এসে নন্দিতা নিজের আসনে বসল। মনটা ভার লাগছিল। ওদের জন্য বেশ কষ্ট হচ্ছিল। টুকুনের শেষ মুহূর্তের কান্নাটা লেগেছিল কানে। আর ছুটে এসে হাতে চাপ দিয়ে ভদ্রলোকের হাত ঝাঁকানিটাও মন্দ রেখাপাত করেনি। বোঝাই যাচ্ছিল তার মনের কথাটা। নন্দিতার প্রতি সত্যিই তিনি আকৃষ্ট। যদিও ভেবেচিন্তে বিয়ে করছেন, তবু তারই মধ্যে রং লেগেছে খানিকটা। সেটা নিশ্চয়ই উপরি পাওনা। কিন্তু নন্দিতা কেন কিছুই পায় না কারোর মধ্যে? স্বামী শব্দটা ভাবলেই হৃদকম্প উপস্থিত হয়। মানুষকে বিশ্বাস করবার শক্তিটাই হারিয়ে গেছে হৃদয় থেকে। কিন্তু 30 বছর বয়স হয়েছে। বিয়ের কথা ভেবে দেখতে গেলে যেমন ডাক্তার ভদ্রলোকটি 38 বছর বয়সে দেখছে, এখনই একটা সমাধানে পৌঁছানো দরকার। আর সত্যি বলতে বিয়ে না করে সমস্ত জীবন নিঃসঙ্গভাবে কাটানো সম্ভব কিনা সেটাও মন্দ ভাববার বিষয় নয়। মা বাবা চিরকাল বেঁচে থাকবেন না। মা বাবার মৃত্যুর পর তার আয়ু তাকে আরো অনেক দূর নিয়ে যাবে। তারপর কি? বন্দনা যেসব যুক্তি দেয় খুব অবহেলার যোগ্য নয় সেসব কথা। এগুলো বন্দনারই যুক্তি। বন্দনা আরো বলেছে, দিদি আর কিছুর জন্য না হোক, তুই না হয় একজন মা হবার জন্যই বিয়ে কর। টুকুনকে নিয়ে এমন পাগল পাগল করিস, তবু তো সে পরেরই ছেলে। নিজের হলে ভেবে দেখতো কিরকম লাগবে। নন্দিতা খুব হেসেছে। এরপরে বোনের চুল টেনে বলেছে, উফ, তোর গিন্নিগিরি আর তো আমি সইতে পারি না রে।
গিন্নিগিরি? গিন্নিগিরি কি? বন্দনা নিজেও হেসেছে। যা ঠিক তাই বলছি কিন্তু। থাম তো, তার চেয়ে চল তোদের নতুন বাজারটাই ঘুরে আসি একবার। দিদি, আমারও তো বিয়েতে কম আমদ ছিল না। তোর আর আমার? নন্দিতার গলা আপনা থেকে শিথিল হয়ে আসে। সে দীর্ঘশ্বাস চাপতে পারে না। মুখ নিচু করে বন্দনা বলে, জানি তুলনা হয় না, কিন্তু দিদি তোকে বলা হয়নি, রঞ্জনী প্রথম পুরুষ নয় আমার জীবনে। আমি আরো একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন তো রঞ্জনকেই আমি চোখে হারাই রে। সে কি রে, কবে? নন্দিতা আবহাওয়াটাকে লঘু করে দিয়ে কৃত্রিম কৌতূহলে ফেটে পড়ে। কখনো তো বলিসনি, দিব্যি তো চেপে গিয়েছিস। কম মেয়ে ন তো তুমি। তারপর মাথা নেড়ে বলে, জানি জানি কার কথা বলছিস জানি। কে? হঠাৎ যেন চমকে ওঠে বন্দনা। তারপরই স্বাভাবিক হয়ে বলে, বলতো কে? মলয় তালুকদার, ঠিক তো? মলয়? তুই না মলয়? হাসতে হাসতে মরে যায়। শেষে কিনা তুই আমাকে মলয়টার প্রেমে ফেললি। কেন, মলয় খারাপ কিসে? তোদের রূপে সবচেয়ে ভালো ছেলে। কি ফরমাস কাটতো তোর। থাক, আমার প্রেমের গল্প শুনে তোমার আর কাজ নেই। যা বলছি তাই শোনো। এই ডাক্তারটিকে তুমি বিয়ে করো। আমি বলছি তুমি সুখী হবে, সব ভুলে যাবে। সব ভুলে যাব? নন্দিতা নিজের আসনে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বোনের সঙ্গে এইসব কথোপকথনের টুকরো টুকরো অংশ ভাবতে ভাবতে নন্দিতা অন্যমনস্ক হয়ে পড়েছিল। উল্টো দিকের ভদ্রলোকটিকে আর খেয়াল করতে পারেনি। তাছাড়া ভদ্রলোকটি এতক্ষণ এখানে ইংরেজি খবরের কাগজে মুখ ঢেকে কি যে পাঠ করছিলেন অখণ্ড মনোযোগের সঙ্গে কে জানে। ডাক শুনে নন্দিতা চমকে ফিরে তাকালো। তারপরেই যেন জমে গেল বরফের মতো। চিনতে পারছো? নন্দিতা নড়ে চড়ে বসে একবার হীন চোখে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। কি কাণ্ড, কি কাণ্ড না, শেষে এইভাবে দেখা হয়ে গেল। নন্দিতা পাথর, কিন্তু আমি জানতাম দেখা হবে। ইস, কি নির্লজ্জ। গাল গলা ঘামে জবজবে হয়ে যাচ্ছিল নন্দিতার। আমি 7 বছর ধরে এই সুযোগটি খুঁজছিলাম নন্দিতা। সারা জীবন যদি এই অপেক্ষায় বসে থাকতে হতো তাই থাকতাম। স্কাউন্ড্রেল, সত্যি স্কাউন্ড্রেল। নন্দিতার নিঃশ্বাস ঘন হয়। খুব আশ্চর্য যে 7 বছর আগে ঠিক এই মাসের এই তারিখটিতেই তোমার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। মনে আছে? মনে আছে তোমার? এবার মুখ খুলল নন্দিতা। লাল হয়ে বলল, দেখুন, আপনাকে আমি চিনি না। আপনি আর কারোর সঙ্গে ভুল করে যদি ক্রমাগত আজে বাজে কথা বলতে চেষ্টা করেন, বাধ্য হয়েই আমাকে অন্যের সাহায্য নিতে হবে। অন্যকে তুমি পাচ্ছ কোথায়? এই কামরায় তো আমরা মাত্রই 2 জন। আর যে 2 জন ছিলেন, আমারই ভাগ্যে শিকে ছিঁড়ে এই স্টেশনে নেমে গেলেন তারা। আমিও পরে স্টেশনে নেমে যাব। তারও তো ঢের দেরি আছে। আর চলন্ত ট্রেন থেকে যদি লাফিয়ে পড়তে চাও, আমি তা হতে দেব কেন? অন্য কিছুতে না পারি, শরীরের শক্তিতে আমি নিশ্চয়ই জয়ী হব। হ্যাঁ, শুধু ওই শরীরেই শক্তি আছে, আর কিছু নেই। কে বলেছে নেই?
তাহলে এতদিন বাদে ওই হৃদয়হীন বালিকাটিকে আমি মনে রাখলাম কেমন করে? হৃদয়হীন? স্টেশনে তোমাকে কে তুলে দিতে এসেছিল? কথা বলবার মতো প্রবৃত্তি আমার নেই। বলো না। স্বামী? পুত্রটি কার? তোমার? নন্দিতা মুখ ফিরিয়ে বসল। কিন্তু আমার যতদূর ইনটিউশন। হাসল সে। বন্দনার স্বামী, এবং পুত্রটিও তার। কি ঠিক? নন্দিতা জবাব দিল না। আর যে ভদ্রলোকটি ব্যাকুলভাবে ছুটে এসে তোমার হাত ঝাঁকালেন, সেটি তোমার প্রেমিক, ঠিক তো? নন্দিতা জবাব দিল না। বলো না, ঠিক বলেছি কি? দেখুন। কি দেখুন দেখুন করছো তখন থেকে? তোমার চরিত্রে তো কখনো কোনো ভান ছিল না। কে তোমাকে এমন বদলে দিল? নন্দিতার দাঁতে দাঁত আটকে গেল। আমি অভিজিৎ রায়, তুমি নন্দিতা দত্ত। নাকি নও? পদবি বদলেছে? যদি বদলেও থাকে, তাতেও কিছু হেরফের হবার সম্ভাবনা নেই, কেননা পরিচয়টা তো আমাদের হই থাকছে। কি বলো, সত্যি কি না? নন্দিতা নিঃশব্দ। জানো নন্দিতা, তোমার একটা গল্প পড়েছিলাম কয়েক বছর আগে। গল্পের নাম ছিল অনন্য, এবং সেই অনন্য যে তুমি আমাকেই ভেবে লিখেছ, সেই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না, যদিও তার আগের ঘটনাটা সম্পূর্ণই বিপরীত সাক্ষী দিয়েছিল। নন্দিতা নিঃশব্দ। কিন্তু আমার অনন্যা এখনো আমার কাছে অনন্যাই আছে। অনন্যা? গলা চিরে শব্দ বার করল নন্দিতা। নিশ্চয়ই, 100 বার, 1000 বার, লক্ষ কোটি বার। কেন, বিশ্বাস করো না? না। কিন্তু এই অবিশ্বাসের জন্য কে দায়ী নন্দিতা? কেউ না, কেউ না। আমি নিজেই আর কাউকে বিশ্বাস করি না। কেন? কেন কৈফিয়ত দিতে আমি বাধ্য নই? কৈফিয়ত তোমাকে দিতেই হবে নন্দিতা। এই কৈফিয়তের জন্যই আমার এতদিনের অপেক্ষা। আমি সব ভুলে গেছি। ভোলনি, এক তিলও ভোলনি। আজ তোমাকে দেখে, তোমার মুখ দেখে আমার এই উপলব্ধি হলো। তোমারও একটা অপেক্ষা ছিল আমার জন্য। না না, কখনো না। নিশ্চয়ই, নিশ্চয়ই ছিল। না না না, কখনো না। নিশ্চয়ই। হঠাৎ হাত বাড়িয়ে শক্ত করে হাত ধরল। শোনো, আমি দিনের পর দিন টেলিফোন করেছি, পাইনি। দিনের পর দিন দাঁড়িয়ে থেকেছি তোমাদের গলিটাতে, দেখা হয়নি। আমি রোদে পুড়েছি, জলে ভিজেছি, পথে পথে পায়ে হেঁটে বেরিয়েছি, চাকরি ছেড়েছি, কলকাতাও ছেড়েছি। আমি শুনতে চাই না, শুনতে চাই না কিচ্ছু। বলো, বলো নন্দিতা, কেন, কি হয়েছিল? সে কথা কি আমার চেয়ে প্রশ্নকর্তাটি বেশি ভালো করে জানবার কথা নয়? না। অপমানিত হওয়া, অসম্মানিত হওয়া আর ঠকে যাওয়া ছাড়া আর কিছুই জানি নে আমি। নন্দিতা ঢোক গিলল। বুঝতে পারল না কোন খুঁটিতে পা রেখে এতকাল পরে এমনভাবে কথা বলছে এই লোকটি। ভয় ডর ওর কোনো কালেই ছিল না, সেই কথা সত্য। তা বলে মিথ্যেবাদীও তো ছিল না। হঠাৎ 2 চোখ ছাপিয়ে জল এলো নন্দিতার। ঝাপসা দৃষ্টির ভিতর দিয়ে একটি উজ্জ্বল আনন্দময় বিয়েবাড়ির দৃশ্য স্পষ্ট হয়ে ফুটে উঠল চোখে।
লোকজন, হই হল্লা, গান বাজনা, আমোদ প্রমোদ, কি শোক সকলের মনে। কত ঘটাপটা করে না বিয়ে হচ্ছে বাড়ির বড় মেয়েটির। নিঃসন্তান পিসি এসেছেন, চিরকুমার জ্যাঠামশাই এসেছেন, 3 পুত্রের জনক জননী মাসি মেশো এসেছেন, 2 পুত্রের জনক জননী, 2 মামা 2 মামিও এসেছেন। দলে দলে ভাগ করে পরচর্চা থেকে শুরু করে হেন বিষয় নেই যা নিয়ে আলোচনা হচ্ছে না। অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে আবার তর্ক হচ্ছে খুব। কেউ তর্ক করছে রাজনীতি নিয়ে, কেউ বা ফুটবল ক্রিকেট। মেয়েরা একজোটে বসে সিনেমা। মস্ত এক বাড়ি আলাদা করে ভাড়া নেওয়া হয়েছে 1 মাসের জন্যে। বাড়িটাতে ঘরের অন্ত নেই, জায়গারও অন্ত নেই। ত্রিকুলে মাতৃকুলে এই প্রথম মেয়ের বিয়ে। ধুমধাড়াক্কা যে হবে সে তো জানা কথা। শুধু তো প্রথম মেয়ের বিয়ে বলেই কথা নয়, মামা মাসির মেয়েই নেই, এদিকে পিসি বন্ধা, জ্যাঠামশাই অবিবাহিত। মাঝখান থেকে তারা 2টি বোন জন্মিয়ে দুকুল একেবারে উচ্ছ্বসিত করে ফেলেছে। ভবতোষবাবু খরচাপাতি করছেন খুব। মনোমতো জামাই পেয়ে উৎসাহ তার বেড়ে গেছে। শুধু মা বাবাই নেই, তাছাড়া আর কি নেই অভিজিতের? বিদ্যা, বুদ্ধি, উপার্জন, চেহারা, চরিত্র, এতটুকু খুঁতো কি কেউ বার করতে পারবে? শুধু মামা একবার বলেছিলেন, 12-14 বছর বিলেতে কাটিয়েছে, ওখানে আবার কিছু একটা বাঁধিয়ে এসেছে কিনা ভালো করে খবর নিয়েছ তো? মা ঝাঁপিয়ে পড়ে বলেছেন, তুই কি বলছিস ভানু? 2 দিন মেলামেশা করে দেখ না, কি রত্ন। ওর দিদি জামাইবাবু লন্ডনে থাকেন, আমি সুধীনবাবুকে লিখে দিয়েছিলাম একটু টিপে দেখতে। তাছাড়া পরিচিত বন্ধু বান্ধবের সংখ্যা কি সেখানে আমাদের কম? সব খবর নিয়েছি। মামা বললেন, দিদি জামাইবাবু লন্ডনে থাকেন বুঝি? তারা সেখানকারই প্রবাসী, বাড়ি টাড়ি কিনে একেবারে কায়েমি হয়ে বসেছেন। পিতৃমাতৃহীন ভাইকে তার দিদি নিয়ে যায় প্রথমে অক্সফোর্ড থেকে বিএ পাশ করবার পরে। চাকরিও নিয়েছিল সেখানে, তারপর কি খেয়ালে চলে এসেছে দেশে। আর আসবার সঙ্গে সঙ্গেই বিরাট চাকরি পেয়েছে ইন্ডিয়া টোবাকোতে। বয়সটা কি বল? নন্দুর 23, অভিজিতের 28। সব দিক থেকে এরকম যোগাযোগ সত্যি দেখা যায় না। কি শুভক্ষণেই যে ওদের দেখা হয়েছিল। শুভক্ষণের দিনটির কথাও ভাবল নন্দিতা। মুষলধারে বৃষ্টি নেমেছিল সেদিন, এবং শরৎকালের মেঘমুক্ত আকাশে এই বৃষ্টির আগমন হঠাৎই হয়েছিল। 2 বোনে মিলে নিউ মার্কেটে গিয়েছিল। ফিরতি পথে এই কাণ্ড। ট্রামের জন্য অপেক্ষা করতে করতে দৌড়ে গাছের তলায় এলো। তারপর ট্যাক্সি ধরার জন্য ছুটে এলো বড় রাস্তার উপর। ট্যাক্সি পাওয়া গেল না, কিন্তু গাড়ি থামলো একটি। চালকটি মুখ বার করে জানালো সে লিফট দিতে প্রস্তুত। মুখ চাওয়াচাই করলো 2 বোনে। অভিজিৎ সামনের দরজাটা খুলে ধরে বলল, উঠে পড়ুন, উঠে পড়ুন, একেবারে ভিজে যাচ্ছেন যে। উঠে পড়ল ওরা। সামনের আসনেই হেঁটে গেল 2 বোন। নন্দিতা লজ্জিত মুখে বলল, মা, আপনার সিটটা আমরা ভিজিয়েই দিলুম। অভিজিৎ বলল, আগে বলুন আপনারা কোন দিকে। এই হলো আলাপের সূত্রপাত। অভিজিৎ সেদিন তাদের রাসবিহারী অ্যাভিনিউর বাড়ির দরজাতেই পৌঁছে দিয়ে গিয়েছিল। তারা ছাড়েনি, ভদ্রতা করে ডেকে এনেছিল ঘরে। বাবা ছিলেন না, মার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, চা খেতে বলেছিল। খুব সহজেই একটা বন্ধুত্বর ভিত্তি স্থাপিত হয়ে গিয়েছিল। নন্দিতা তখন সদ্য MA পাশ করে বেরিয়েছে, আর বন্দনা তখন বিয়ে দেবে। বিদায় দেবার সময় বন্দনা বলেছিল, আজ তো চা খেলেন না, আর একদিন কিন্তু আসতে হবে। নন্দিতার অত মুখ ফোটে না, সে শুধু তাকিয়ে
সেই প্রস্তাবে সায় দিয়েছিল। কিন্তু দেখা গেল সত্যি আর একদিন চা খেতে এলো অভিজিৎ, তারপরে আরো একদিন, আরো একদিন, আর তারপর কি থেকে যে কি হয়ে গেল, কখন যে নিঃশব্দে দুজনে গভীর প্রেমে মগ্ন হয়ে গেল কে জানে। কথাবার্তা বন্দনায় বলতো অবশ্য বেশি, আদর যত্ন বন্দনায় করত, তারপর চলে গেলে খেপাতো। এই করতে করতে একদিন অভিজিৎ বিয়ের প্রস্তাব করে ফেলল মা বাবার কাছে। মা বাবার সম্মতি পেতে এক মুহূর্ত দেরি হলো না। বিয়ে ঠিক হয়ে যাবার পরের কয়েকটা দিন অভিজিৎ যে কি উদ্দাম হয়ে উঠেছিল তা বলা যায় না। আর বিয়ে হবে বলে মা বাবাও ওদের দুজনকে যথেষ্টই স্বাধীনতা দিয়েছিলেন। হাপিস টাপিস সব তার মাথায় উঠে গেল, কেবল যখন তখন ফোন আর যখন তখন নিয়ে বেরিয়ে যাওয়া। নন্দিতা তখন বেকার, অসুবিধেও ছিল না কিছু। বন্দনা আটকে যেত, হয় তার কলেজ, নয় তার আসন্ন পরীক্ষার পড়া। আর তাছাড়া একটু একটু করে সেও যেন কেমন বদলে যাচ্ছিল। তার সেই চালাক চতুর কথাবার্তা, ব্যবহার সব যেন কেমন ঢিলে হয়ে গিয়েছিল। নন্দিতা রাত্রিরে পাশাপাশি বিছানায় শুয়ে বলতো, এই তোর কি হয়েছে রে বন্দনা, কিরকম চুপচাপ বিষণ্ণ হয়ে থাকছিস? বন্দনা বলতো, কই না তো, কিছু নিশ্চয়ই হয়েছে, বল। বন্দনা তখন মৃদু হেসে বলতো, তোর বিয়ে আর আমার পরীক্ষা দুটোই মিল আছে নাকি, কিছু বল। তাহলে বিয়েটা পিছিয়ে দিতে বল না মা বাবাকে। পাগল না, সত্যি বলছি, পরীক্ষার সময় এ ধরনের গোলমাল খুব খারাপ। আচ্ছা আচ্ছা, তা নিয়ে আর তোকে ভাবতে হবে না অত। আজ কোথায় গিয়েছিলি বল না। দেখ না, পাগলের মতো কি সব জাতা কিনছে, আমার এত লজ্জা করে না। কি কিনছে রে দিদি? ছাতা, শাড়ি, গয়না, ফার্নিচার, কি যে করছে না। ভালোই তো করছে। এই বলে বেডল্যাম্প নিভিয়ে বন্দনা পাশ ফিরত। এমনি করেই ঘনিয়ে এলো দিন। 7 দিন আগে থেকেই বাড়ি ভরে গেল আত্মীয় স্বজনে। মাও অভিজিৎকে বলে দিলেন, বাবা তুমি কিন্তু এই কটা দিন আর এসো না, একেবারে বিয়ের পরে দেখা হবে আবার। অভিজিৎ হেসে বলল, নন্দিতাও যাবে না? তোমার দিদি তো আসবেন, ওরও না যাওয়াই ভালো। আর চিরকালের জন্যই তো যাচ্ছে তোমার কাছে, আমার কাছে আর কদিন। বলতে বলতে সজল হয়ে ওঠেন মা। কিন্তু মাকে আর সেই কারণে সজল থাকতে হলো না বেশি দিন। বিয়ের 2 দিন আগে সব বন্ধ হয়ে গেল। বাবা তাদের 2 বোন আর মাকে টিকিট কিনে জ্যাঠামশাইয়ের সঙ্গে দিল্লি পাঠিয়ে দিলেন। উফ, সেই দিনটার কথা ভাবা যায় না, ভাবা যায় না। সেই লজ্জা, সেই দুঃখ, সেই মর্মান্তিক বেদনা, তার কি কোনো তুলনা আছে? আর যার জন্য এই কাণ্ড, সেই কিনা মুখোমুখি বসে চোখে চোখে তাকিয়ে আজ কৈফিয়ত তলব করছে। অনেক কথা অভিজিতের বুকের মধ্যেও তোলপাড় করছিল। প্রথম মনে পড়ল নন্দিতার বাবার সেই গম্ভীর গলার নির্দেশ, এ বিয়ে হবে না। ফোনের ভিতর দিয়ে যেন বজ্র পতন হলো। কেন কেন বিয়ে হবে না? আকাশ থেকে পড়েছিল অভিজিৎ। ওপির থেকে কোনো জবাব এলো না। ফোন কেটে গেল। নিশ্চয়ই আপিস থেকে ফোন করেছেন, আর এটা আপিসেরই সময়। নম্বর দেখে সে দ্রুত হাতে সেখানেই ফোন করল। পাওয়া গেল না। শোনা গেল সেদিন তিনি আপিসেই যাননি। তখন মরিয়া হয়ে গাড়ি নিয়ে চলে এসেছিল ওদের বাড়িতে। নতুন বাড়ি, পুরনো বাড়ি, কোনো বাড়ি বাদ দেয়নি। কিন্তু কোনোখানেই কোনো হদিশ মিলল না। কি হলো,
কেন হলো, কোথায় যে গেল? কিছুই বুঝতে না পেরে নিজেকে তার বুদ্ধিভ্রষ্ট মনে হয়েছিল। সে যে তারপর এই মেয়েটিকে পাবার জন্য কি করেছিল আর কি না করেছিল, তার কি কোনো হিসেব আছে? সেই সঙ্গে একটা গভীর সন্দেহ আক্রমণ করেছিল তাকে। মনে পড়ল যে কদিন নন্দিতার মা তাকে নন্দিতার সঙ্গে দেখা করতে দিচ্ছিলেন না, কিন্তু নিয়মিতভাবে বন্দনা আসছিল খোঁজ খবর নিতে। যতটুকু পাওয়া যায় তাই লাভ। নন্দিতার বদলে বন্দনাকে দেখেও তার বিরহ অনেকটা প্রশমিত হয়ে যাচ্ছিল। সে তাকে নিয়ে ঘুরতো ফিরতো, খাওয়াতো, তারপর সময় মতো পৌঁছে দিয়ে আসতো বাড়ির কাছাকাছি। কেননা বন্দনা বলতো, না মশাই, দরজা পর্যন্ত যাবেন না, মা বকবেন। সেদিন সন্ধ্যায় খুব সেজে গুজে এলো বন্দনা। অফিস থেকে ফিরে চান টান করে বলা যায় বন্দনার অপেক্ষাতেই বসেছিল অভিজিৎ। বন্দনা সবসময় অ্যাপয়েন্টমেন্ট করেই আসতো। দুপুরে সে টেলিফোন করতো অফিসে, তারপর স্থান কাল নির্দিষ্ট হতো। বন্দনাকে খুব অন্যমনস্ক আর ম্রিয়মাণ দেখাচ্ছিল, কিন্তু অভিজিতের মনে সেই সময় এমন একটা অপার্থিব সুখের নদী অনবরতই বয়ে চলত যে অন্যর দিকে তেমন লক্ষ্য করার মতো মন থাকতো না। ফুর্তি সুরে সে বলল, চলো একটু মার্কেটে ঘুরে আসি। বন্দনা বলল, মার্কেটে কি? আর বলো কেন? অভিজিৎ সিগারেট ধরালো। আমার দিদি টাকা পাঠিয়েছেন, অনেক হুকুম। তার ভাতৃবধূর জন্য শাড়ি, গয়না, হিন্দু বিয়েতে নাকি কি একটা অধিবাস আছে। বন্দনা বলল, ওসব আমি জানি না, তবে আপনার দিদি যখন নিজেই আসছেন তখন আর আপনাকে দিয়ে কেন? আরে দিদি আসবেন একেবারে বিয়ের দিন দুপুরে, তখন আর কেনাটেনার সময় কই। কেন অত দেরিতে কেন? সেসব কথা আমি বিশদভাবে কিছু বুঝলাম না চিঠি থেকে, তবে যদ্দূর মনে হচ্ছে ওই তারিখে বোধহয় প্লেনে কোনো মোটা কনসেশন পাচ্ছে। সপরিবারে আসছে তো, কনসেশন পেলে অনেক টাকা বাঁচবে। ও কি, তাহলে যাবে নাকি? তোমার দিদির পছন্দ আর তোমার পছন্দ তো একই রকম হবে। না, আজ আমি তাড়াতাড়ি ফিরে যাব, আমার মাথা ধরেছে। কথা দিয়েছিলাম বলেই আসতে হলো। আমি বরং এখনই উঠি। সত্যি উঠেছিল বন্দনা। অভিজিৎ হাত ধরে বসিয়ে দিল। এই তো এলে, এখনই উঠবে কি? পাগল নাকি? তখন সে একটা অদ্ভুত কাণ্ড করল। ওইটুকু টানেই হুমড়ি খেয়ে পড়ে গেল অভিজিতের গায়ের ওপর, আর তারপরেই তাকে দু হাতে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুঁজে ফুঁপিয়ে উঠল, অভিজিৎ, অভিজিৎ, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে এমন ভাবে পরিত্যাগ করো না। আমি মরে যাব, আমি বিষ খাবো। তুমি আমাকে ভালোবাসো, দিদিকে নয়। অভিজিৎ একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল এই অপ্রত্যাশিত আচম্বিত ব্যবহারে। একটু পরেই ছাড়িয়ে নিল নিজেকে, বন্দনাকে বসিয়ে দিল সোজা করে। আস্তে আস্তে বলল, চলো তোমাকে বরং বাড়ি পৌঁছে দিয়ে আসি, আজ তুমি সত্যিই সুস্থ নেই। এটা বোধহয় বিয়ের 4 দিন আগেকার ঘটনা। পরের দিনটা একটা অত্যন্ত অস্বস্তির মধ্যে কেটে গেল, আর তারপর দিনই দুপুরে নন্দিতার বাবার বজ্র নির্ঘোষ, এ বিয়ে হবে না। সুতরাং এ দুটোর মধ্যে যে কোথাও একটা গভীর মিল আছে সেটা সন্দেহ হওয়াটা অভিজিতের পক্ষে কিছু আশ্চর্য ছিল না। কিন্তু তা বলে আরে এর মধ্যেই বর্ধমান স্টেশন এসে গেল নাকি? বেয়ারা, এই বেয়ারা। চিন্তা ভাবনা ছেড়ে
জানলা দিয়ে মাথা গলিয়ে অভিজিৎ চেঁচামেচি শুরু করে দিল। ফার্স্ট ক্লাসের যাত্রী ছুটে এলো তকমা একটা বেয়ারা, চা এসে গেল মুহূর্তে। অভিজিৎ খুশি হয়ে বলল, আহ, এই সময় চা না হলে চলে? ঢালো ঢালো, শিগগির ঢালো। তোমারটা পাতলা, আমারটা ঘন, নাকি অভ্যেস বদলেছে কিছু? নন্দিতা ওর ভাবভঙ্গি দেখতে দেখতে মাঝখানকার সময়টা হারিয়ে ফেলেছিল। তার মনে হচ্ছিল এই দেখা যেন 7 বছর উত্তীর্ণ করে নয়, অনেক আগুন মারিয়ে নয়, যন্ত্রণার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে নয়, যেন কালকের পরেই আজ। কোনো আড়ষ্টতা নেই, লজ্জা নেই, অন্যায়ের ছিটে ফোঁটা পর্যন্ত নেই ব্যবহারে। নন্দিতা, তোমাকে দেখে আমার কি যে ভালো লাগছে না। 2 চোখ ভরা আলো নিয়ে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো সে। আমি ভেবেই পাচ্ছি না কি করব, কেমন করে কৃতজ্ঞতা জানাবো ঈশ্বরকে। তুমি কিন্তু ঠিক সেই রকমই আছো, ঠিক সেই রকম। আমি জানতাম তুমি তাই থাকবে। তুমি কখনো অন্যরকম হতে পারো? এই লোকের সঙ্গে আর কি করে কঠিন ব্যবহার করা যায়? কম্পিত হাতে চা ঢালল নন্দিতা। তুমি তো জানতে, তুমি ছাড়া জগতে আর কিছু ছিল না আমার। তবে কেন অমন করে সব বন্ধ করে দিলে? কে তোমাকে উধাও করে নিয়ে গেল আমার কাছ থেকে? বলো নন্দিতা, কি হয়েছিল বলো আমায়। সন্ধে ঘন হয়ে আসছিল। নন্দিতা ভেবে পাচ্ছিল না এখন তার কি করা উচিত। শুধু ইচ্ছে করছিল অনন্তকালের মধ্যে এই ক্ষণকালটিকে চিরন্তন ধরে রাখতে। হোক মিথ্যে, তবু এর মাধুর্যে তার বুক ফেটে যাচ্ছিল। তার একান্তে লালিত ভালোবাসা আর অভিমানের দুঃখ তাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। অনেক পরে এক সময় অধীর হয়ে সে বলে উঠল, না, আমাকে কিছু জিজ্ঞেস করো না, আমি কিছু বলতে পারবো না। আমার ভাগ্যই আমাকে বঞ্চনা করেছে, আমি কাউকেই এই জন্য দায়ী করছি না। অভিজিৎ গলায় জোর দিয়ে বলল, ঠিক আছে, তুমি তাহলে তোমার ভাগ্য নিয়েই থাকো, আমিও আমার পুরুষাকার প্রয়োগ করি। পৃথিবীতে এমন কোনো শক্তি আর আছে কিনা দেখো তুমি, যা আমার কাছ থেকে দ্বিতীয়বার তোমাকে বিচ্ছিন্ন করতে পারে। নন্দিতা মুখ ঢাকল 2 হাতে। আজকে শুনলেন গল্পের প্রথম পর্ব। কিন্তু অভিজিৎ আর নন্দিতার বিয়েটা ঠিক কি গূঢ় রহস্যময় কারণে ভেঙে গিয়েছিল, কি ঘটেছিল ঠিক তা জানতে হলে শুনতে হবে গল্পের দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব আগামীকাল। শুনতে থাকুন প্রতিভা বসুর লেখা গল্প সত্যাসত্য।